আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন স্যার সৈয়দ আহমদের নেতৃত্ব আন্দোলন এবং তার চিন্তাধারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার সৈয়দ আহমদ খান পাশ্চাত্য সভ্যতা, তাদের বস্তুগত মূলনীতির অনুসরণ এবং পশ্চিমা জ্ঞান ও বিজ্ঞানের কোনো প্রকার বাছবিচার, কোনো প্রকার আপত্তি এবং সংশোধন ছাড়াই তার অনুসরণের জন্যে আহ্বান করতেন এবং তিনি এর প্রবর্তক ছিলেন। সাথে সাথে তিনি ইসলাম ও কোরআনকে ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানের আলোকে এবং পশ্চিমা সভ্যতাকে সামঞ্জস্যপূর্ণ রেখে ব্যাখ্যা করতেন। সাথে সাথে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের কৃষ্টি কালচার যাতে বিরোধপূর্ণ না হয় এই বিষয়টিও লক্ষ্য রাখতেন। সেজন্য আমরা দেখতে পাই তিনি ইসলামের বিভিন্ন বিষয়ের, যেমন গায়েবী বিভিন্ন বিষয়ের এমন ব্যাখ্যা দিতেন যা বিজ্ঞান সমর্থন করে, এবং কোনো ক্ষেত্রে তিনি অনেক গায়েবী বিষয়কে অস্বীকার করে বসতেন যা ইন্দ্রিয় গ্রাহ্য ছিল না এবং তা অভিজ্ঞতা লব্ধ ছিল না। স্যার সৈয়দ আহমদ খান শেষ মুঘলের পতন দেখতে পেয়েছিলেন। সাথে সাথে 1857 সালে সিপাহী বিপ্লবে উপমহাদেশের মুসলমানদের ব্যাপক পরাজয় দেখেছিলেন। তিনি লক্ষ্য করেছেন ওই সময়ে যারা মাত্র গতকালকেও রাজার আসনে সমাসীন ছিলেন, তাদের ব্যাপক জনবল থাকা সত্ত্বেও অল্প কিছু ভিনদেশীদের হাতে ব্যাপকভাবে পরাজিত হন। তিনি এর মাধ্যমে পশ্চিমাদের প্রতি বিশেষভাবে প্রভাবিত হয়ে পড়েন। সাথে সাথে তিনি ইংরেজ অধীনে চাকুরি, তাদের সাথে বন্ধুত্ব ও পরিচিতির মধ্য দিয়ে দীর্ঘসূত্রতা কায়েম করেন। তিনি তাদের ব্যক্তিগত জীবন আদর্শ, তাদের কর্মচঞ্চলতা, তাদের বুদ্ধিমত্তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। সে কারণে আমরা দেখতে পাই স্যার সৈয়দ আহমদ খান ইংরেজ সভ্যতাকে গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা করেননি, বরং তিনি পরবর্তীকালে সর্বতোভাবে পশ্চিমা সভ্যতাকে, পশ্চিমা শিক্ষাকে, পশ্চিমা জ্ঞান বিজ্ঞানকে উপমহাদেশে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ব্যাপক আন্দোলন করেন। স্যার সৈয়দ আহমদ খান 1869 সালে ইংল্যান্ড ভ্রমণ করেন। 17 মাসের এই পরিভ্রমণে তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের উন্নতি দেখতে পেয়েছিলেন। মূলত তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের উন্নতির তারুণ্য দেখতে পেয়েছিলেন। পরবর্তী সময়ে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তার পরবর্তীকালে ওই সভ্যতার, ওই দেশের উন্নতির যে অবক্ষয় হয়েছিল তিনি তা দেখতে পাননি। তিনি মূলত ইংল্যান্ড সফর করে তাদের উন্নতির উৎকর্ষতা দেখতে পেয়ে এর মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হন। পরবর্তী সময়ে যখন তিনি ভারত ফিরে আসেন, তখন তিনি ইংল্যান্ডের একজন বড় প্রচার প্রসারক এবং তাদের পক্ষের ব্যাপক কর্মতৎপরতার অভিযান এবং অভিপ্রায় নিয়ে তিনি কাজ করা শুরু করেন। স্যার সৈয়দ আহমদ খানের চিন্তাধারায় মূলত শিক্ষানীতির ক্ষেত্রে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়, কিন্তু শিক্ষা ও সংস্কারের ক্ষেত্রে তার পদক্ষেপে আমরা দেখতে পাই মৌলিকভাবে দুটি বিচ্যুতি ছিল, যা তার শিক্ষা ও সংস্কারের ক্ষেত্রে তার উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পারেনি এবং ব্যাপকভাবে তার সমালোচনার শিকার হয়। আমরা দেখতে পাই শিক্ষানীতির ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খান
ভারতীয় মুসলমানদের জীবনাচার ও অবস্থানের প্রতি লক্ষ্য না রেখে পশ্চিমা শিক্ষা নীতিকে পরিপূর্ণভাবে কোনো প্রকার কাটছাঁট করা ছাড়াই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। শুধু তাই নয়, বরং পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির চর্চাকেও তিনি আবশ্যক মনে করতেন। সেজন্য আমরা দেখতে পাই তার শিক্ষানীতির ক্ষেত্রে বড় একটা প্রস্তাবনা ছিল। তার কলেজে সবসময় একজন ইউরোপীয় প্রফেসর থাকবেন এবং দুজন ইউরোপীয় প্রফেসর থাকবেন এবং স্কুলগুলোতে একজন ইউরোপীয় হেডমাস্টার থাকবেন। মূলত তার এই প্রস্তাবনা একথার অনস্বীকার্য বাস্তবতা যে তিনি শুধুমাত্র শিক্ষায় দীক্ষায় নয়, বরং সামগ্রিকভাবে তিনি পশ্চিমা সভ্যতাকে উপমহাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এর পেছনে তিনি কারণ হিসেবে উল্লেখ করেন, যদি আমরা এখন ইংরেজদের সাথে কোনো প্রকার প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে তাদের সভ্যতা সংস্কৃতিকে আমরা আগ্রহে গ্রহণ করি এবং বিজয়ী শক্তির রঙে রঙিন হই, তাদের সাথে দূরত্ব কমিয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করি, তাহলে তারা আমাদেরকে বিভিন্ন সুবিধা প্রদান করবে এবং তারা আমাদেরকে নিজেদের লোক হিসেবে বিবেচিত করবে এবং তারা আমাদেরকে মর্যাদায় ভূষিত করবে। তিনি তার এই বক্তব্য বিভিন্নভাবে বিভিন্ন গ্রন্থে উপস্থাপন করতে চেয়েছেন। যেরকম তোয়ামু আহলাল কিতাব গ্রন্থের মধ্যে তিনি এই বিষয়টি ব্যাপকভাবে বলতে চেয়েছেন। তার এই প্রচেষ্টার মুখে ব্যাপকভাবে সমালোচনার শিকার হন। বিশেষ করে যারা ধর্মীয় চিন্তাধারা দ্বারা প্রভাবিত, তারা তার এই উদ্যোগের পর ব্যাপকভাবে তার সমালোচনা শুরু করে এবং তার চিন্তা ও দর্শনকে প্রত্যাখ্যান করা শুরু করে। এবং এর পরবর্তী সময়ে উলামায়ে কেরাম তার শিক্ষানীতিকে বর্জন করা শুরু করেন এবং তার শিক্ষানীতির উপর বিভিন্ন সমালোচনা শুরু করেন। মূলত উলামায়ে কেরাম প্রথম দিকে তার ব্যাপারে খুবই নমনীয় এবং গ্রহণযোগ্য অবস্থানে ছিলেন, কারণ দেখতে পেয়েছিলেন সে ইংরেজদের যে শিল্প উন্নতি, সভ্যতার উন্নতির যে সকল পদক্ষেপ ছিল সেগুলোকে আমদানি করতে চেয়েছে। কিন্তু পরবর্তী যখন উলামায়ে কেরাম দেখতে পেল মূলত সে পরিপূর্ণভাবে ইংরেজি সভ্যতা, পশ্চিমা সভ্যতাকে উপমহাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়ে উপমহাদেশের ধর্মীয় আবেগ, অনুভূতি, আকিদা, বিশ্বাসকে বিনষ্ট করতে চায়, তখন উলামায়ে কেরাম তার বিরুদ্ধে আন্দোলন ও বিভিন্ন রকম প্রবন্ধ নিবন্ধ লিখতে শুরু করেন। আমরা স্যার সৈয়দের দ্বিতীয় দুর্বলতা এবং ভুল পদক্ষেপ দেখতে পাই যে তিনি উপমহাদেশে ইংরেজি ভাষা ও উচ্চশিক্ষাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ব্যাপক প্রচেষ্টা ছিলেন, কিন্তু তাদের যে কারিকুলামগত শিক্ষা, কারিগরি শিক্ষা, সেটা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার ব্যাপক অনীহা ছিল। তিনি মনে করতেন প্রথমত তাদের সভ্যতা এবং তাদের ইংরেজি ভাষা ও উচ্চশিক্ষার দ্বারা আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, পরবর্তী সময়ে কারিকুলাম এবং কারিগত শিক্ষা আনা যাবে। অথচ এটি ছিল অন্যতম দুর্বল এবং তার চিন্তাগত একটি অদূরদর্শিতা, কারণ প্রয়োজন ছিল ইংরেজি ভাষা এবং তাদের উচ্চশিক্ষা থেকেও তাদের যে শিল্প বিপ্লব, তাদের যে উন্নতি, এই উন্নতির পিছনে যে তাদের টেকনোলজিক্যালি এবং তাদের কারিকুলামগত যে সকল উন্নতি, সেগুলোকে ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েট করা, তিনি তা করতে পারেননি। আমরা এখন স্যার সৈয়দের অবদান এবং আলিগড়ের অবদান নিয়ে কথা বলবো। ব্যাপকভাবে তিনি সমালোচনার শিকার এবং তার আন্দোলন পরিপূর্ণ সফল না হলেও
তিনি তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ মুসলিম নেতা হিসেবে আবির্ভূত ছিলেন এবং তার দর্শন, তার শিক্ষানীতি ব্যাপকভাবে গৃহীত হয়েছিল। আমরা দেখতে পাই পরবর্তীকালে তার আলিগড় থেকে পড়াশোনা করুয়ারা পরবর্তীতে উপমহাদেশের খেলাফত আন্দোলনের জন্যে, স্বাধীনতা আন্দোলনের জন্যে ব্যাপকভাবে প্রভাব রাখে এবং পরবর্তী সময়ে যখন ইসলামী রাষ্ট্র পাকিস্তান গঠিত হয় তখন একটি রাষ্ট্র পরিচালনার জন্যে আলিগড়ের ছাত্ররা ব্যাপকভাবে অফিসিয়ালি ভূমিকা রাখে। কিন্তু এখানে একটি অপূর্ণতা হলো, স্যার সৈয়দ আহমদ খান যদি সময়োপযোগী সংস্কার নিয়ে আসতে পারতেন তাহলে আমরা ওই প্রতিষ্ঠান থেকে পড়ুয়াদের মাধ্যমে এমন অবদান পেতাম, এমন কিছু বিষয় পেতাম যার মাধ্যমে আমরা আমাদের হারানো গৌরব ফিরে পাওয়ার মতো অবস্থায় ফিরে যেতে পারতাম এবং আমরা তাদের মধ্য দিয়ে আমরা বিজয়ী শক্তিতে পরিণত হতে পারতাম। আমার আজকের আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।